ঢাকা এক সময় ছিল নদী দিয়ে ঘেরা এক অপরূপ শহর। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এই নদীগুলো ছিল শহরের প্রাণ। তখন বুড়িগঙ্গার পানি ছিল স্বচ্ছ, যেখানে ডুব দিলেই মাছেরা পালিয়ে যেত। তুরাগের কূলে সারি সারি গাছের ছায়ায় শিশুরা খেলা করত। ঢাকার জন্য নদী ছিল শুধু জলপ্রবাহ নয়, ছিল জীবনের অংশ, বাণিজ্যের পথ এবং সংস্কৃতির ধারা। কিন্তু সময়ের সাথে সেই নদীগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। সেই নদীগুলো শুধু নামেই টিকে আছে। আজকের ভিডিওতে বলবো হারিয়ে যাওয়া এই নদীগুলোর গল্প। ঢাকা শহরের ইতিহাস হাজার বছরের পুরনো, তবে মোগল আমলে এই শহরের অবস্থান ও গুরুত্ব পুরোপুরি পরিবর্তিত হয়। 1639 সালে মোগল শাসক শায়েস্তা খান ঢাকাকে বাংলার প্রাদেশিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। এই সময়ই বুড়িগঙ্গা নদী ঢাকার বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। বড় বড় নৌকা, পালতোলা বজরা আর জাহাজে করে ব্যবসায়ীরা আসতো দূর দূরান্ত থেকে। নদীপথে ভারত, মিয়ানমার, চীন এবং ইউরোপের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সংযোগ স্থাপন হয়েছিল। এই সময়ে বুড়িগঙ্গা নদী এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এটি ঢাকার প্রতিটি অংশে জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। বলা হয় সেই সময়ে নদীর পানি এতই পরিষ্কার ছিল যে তাতে মাছের ছায়া পর্যন্ত দেখা যেত। ঢাকার নদীপথের সঙ্গে যে রকম বাণিজ্যিক সম্পর্ক ছিল, তেমনই ছিল সাংস্কৃতিক সম্পর্ক। নদী ছিল কবিদের, শিল্পীদের, সংস্কৃতি কর্মীদের জন্য এক অনুপ্রেরণার উৎস। তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যার তীরে সন্ধ্যায় শিল্পীরা বসে নানা রকম সঙ্গীত আর কবিতা পরিবেশন করতেন। তাই নদী শুধুমাত্র পরিবহনের মাধ্যম ছিল না, এটি ছিল সংস্কৃতিরও অংশ। 1800 শতাব্দীতে ঢাকার প্রসিদ্ধ মসলিন কাপড় বুড়িগঙ্গার তীর থেকেই আন্তর্জাতিক বাজারে রপ্তানি হতো। মসলিন ছিল বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম এবং মূল্যবান কাপড়। এই পণ্য বিশ্ববাজারে ঢাকার নাম উজ্জ্বল করেছিল। বিভিন্ন দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য বুড়িগঙ্গার তীরে আনতেন, আর এখানেই গড়ে উঠেছিল এক সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র। ঢাকার নদীগুলোর মধ্যে বুড়িগঙ্গা যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমন তুরাগ নদীও ছিল অপরিহার্য অংশ। তুরাগ ছিল ঢাকার পশ্চিমে অবস্থিত একটি বিশাল নদী, যা একসময় ঢাকার পরিবহন ব্যবস্থার অংশ ছিল। বিশেষ করে জেলেদের প্রধান জীবিকার মাধ্যম ছিল এই নদী। তারা তুরাগ ও শীতলক্ষ্যার জল থেকে মাছ শিকার করতেন। কিন্তু নদীটির বর্তমান অবস্থা অনেকটাই শোচনীয়, এটি প্রায় অদৃশ্য হয়ে গেছে। বালু নদী ও শীতলক্ষ্যা নদীও ঢাকার ঐতিহ্যের বড় অংশ ছিল। শীতলক্ষ্যা নদী, যা ঢাকার উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত, একসময় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও ময়মনসিংহের সংযোগ স্থাপন করত। এই নদী ছিল ব্যবসা বাণিজ্যের পথ এবং পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়া ঢাকার নদীগুলো একসময় কৃষিকাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। নদীর পাড়ে কৃষকেরা চাষাবাদ করতেন এবং এই নদীগুলোর সেচ ব্যবস্থা ঢাকার কৃষি ও খাদ্য সরবরাহের ভিত্তি ছিল। কিন্তু সময়ের সঙ্গে এই নদীগুলো বদলে গিয়েছে। ঢাকার দ্রুত নগরায়ন, অবৈধ দখল আর শিল্প কারখানার দূষণের কারণে আজ আমরা বুড়িগঙ্গা, তুরাগ এবং অন্যান্য নদীগুলোও হারাতে বসেছি। নদীগুলোর পাড়ে এখন বহুতল ভবন, আর নদীর তলদেশে জমেছে অব্যবস্থাপনা এবং বর্জ্য। বুড়িগঙ্গার পানি এখন আর স্বচ্ছ নয়, এটি এখন কালো এবং দুর্গন্ধযুক্ত। আগের মতো জাহাজ ও নৌকা চলাচল করে না। তুরাগ নদীও তার প্রাকৃতিক অবস্থান হারিয়ে সংকুচিত হয়ে গেছে। 1800 শতকেও এই নদীর পানি এতটাই পরিষ্কার ছিল যে মুঘল রাজপরিবারের সদস্যরা এখানে স্নান করতেন, অথচ আজ এখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই বললেই চলে। এছাড়া তুরাগের তীরে তৈরি হওয়া তুরাগ ব্রিজ কিংবা আড়ংয়ের বাজার, এগুলো নদীটির গুরুত্ব কমিয়ে দিয়েছে। নদীটির হারিয়ে যাওয়া ঢাকার পরিবেশের জন্য এক বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। তবে এখনো সময় আছে আমাদের নদীগুলোকে পুনরুজ্জীবিত করার। যদি আমরা এখনই পদক্ষেপ না নেই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো শুধু ইতিহাসের বইয়ে এসব নদী সম্পর্কে জানবে। এর জন্য প্রয়োজন নদী দখলমুক্ত করা, দূষণ নিয়ন্ত্রণ করা, বর্জ্য পরিশোধন করা এবং সর্বোপরি আমাদের পরিবেশের প্রতি দায়িত্বশীলতা। যদি সবাই মিলে একটি সজাগ সমাজ গড়ে তুলি, তবে বুড়িগঙ্গা, তুরাগ আর শীতলক্ষ্যা নদী আবারও তাদের হারানো গৌরব ফিরে পেতে পারে। ঢাকা এক সময় ছিল নদী নির্ভর। নদী ছিল এই শহরের জীবন, শহরের সংস্কৃতি। আজ যদি আমরা চাই, তবে নদীগুলোর ঐতিহ্য ও ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি ফিরিয়ে আনতে পারি। প্রশাসন থেকে সাধারণ মানুষ, সকলের প্রচেষ্টার মাধ্যমে এটি সম্ভব হতে পারে। সময় থাকতেই আমাদের পদক্ষেপ নেওয়া জরুরি। আপনার কি মনে হয়, নদীর সুরক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।